Assalamu alaikum. How are you, dear students? Hope that you are well by the grace of Almighty Allah and you are performing your homework properly. Dear students, now we are passing a very crucial time. I hope you are staying home and keeping yourself well. Dear students, if you stay home, you will be safe. If you read more, you will learn more. Here I have told two sentences. One is if you stay home, you will be safe. And another is if you read more, you will learn more. From the first sentence, the condition of being safe, you have to stay home. And another is the condition of learning more, you have to read more. Okay. Now look at the whiteboard. Here I have written a sentence. One is if clause and another is principal clause. That means এটা একটা if clause তারপরটা হচ্ছে কি এটা principal clause আর এই principal clauseটার উপরে এখানে শর্ত আরোপ করছে কি if clauseটা তাই না তাইলে তোমরা একটু চিন্তা করো তো আমি আজকে কি আলোচনা করতে যাচ্ছি আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স লিখি দেখো if you read more you will learn more এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে if you read more you will learn more if clause this is principal clause যদি তুমি বেশি পড়ো তাইলে তুমি বেশি শিখবে তাইলে তোমার বেশি শেখার শর্ত হচ্ছে কি তুমি বেশি পড়তে হবে তাই না তাইলে তোমরা আশা করি খুব সহজেই অনুমান করতে পেরেছো যে হোয়াট আর ইউ গোয়িং টু ডিসকাস টুডে ওকে টুডে আওয়ার লেসন ইজ our lesson is conditional sentence. Okay, today I am going to discuss about conditional. Conditional. What is conditional? If or unless or when clause plus principal clause দ্বারা গঠিত হয়ে থাকে তার মানে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ আর আরেকটা কি হবে ইফ ক্লজ অথবা আনলেস অথবা কি হোয়েন দ্বারা একটা ক্লজ যুক্ত থাকবে ওকে নাও I am discussing how many kinds of conditionals. Okay, dear students, conditional is kind of four. One is zero conditional. Number two, first conditional. আমরা এটাকে এই ফার্স্ট কন্ডিশনও প্রেজেন্ট কন্ডিশন বলতে পারি and third one is second conditional সেটাকে আমরা past conditional বলতে পারি and fourth one is third conditional সেটাকে আমরা পারফেক্ট কন্ডিশন বলতে পারি ওকে তাহলে আমরা জানলাম যে কন্ডিশনালগুলো হচ্ছে কয় ধরনের চার ধরনের মানে চার প্রকার প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশন তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল তারপর হচ্ছে কি থার্ড কন্ডিশনাল সর্বপ্রথম আমি আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে এবার দেখি জিরো কন্ডিশনাল কোনগুলা জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিরো কন্ডিশন হচ্ছে কি
ইফ ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরেরটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনাল কোন কোন যায়, মনে করো চিরসত্য হইলে, সাধারণ সত্য, এরপরে সাইন্টিফিক রেজাল্ট, এগুলো যদি বুঝাই তাইলে সেগুলোকে আমরা বলে থাকি জিরো কন্ডিশনাল। ওকে, যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, ইফ উই হিট ওয়াটার, যদি আমরা পানিকে তাপ দিই, পানিকে তাপ দিলে কি হবে বলো তো? পানিকে তাপ দিলে এটা বাষ্প হয়ে যাবে, তাই না? তাইলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে কি প্রেজেন্ট টেন্স। যদি আমরা পানিকে তাপ দিই তাইলে কি বাষ্প হয়, তাই না? তাইলে ইট ইভাপোরেট, ইভাপোরেটস, তাইলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ইফ ক্লজটা আমরা কি পাইলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে কেন এটাকে আমরা জিরো কন্ডিশনাল বলি? আমরা যদি আমরা তাপ দিই তাহলে কি পানি বাষ্প হবে, তাই না? তাই এটা সত্য এবং এটা সাইন্টিফিক রেজাল্ট, এই জন্য আমরা এটাকে বলে থাকি কি জিরো কন্ডিশনাল। ইন দ্য সেম ওয়ে আমি আবার আরেকটা সেন্টেন্স দিয়ে লিখি, ইফ ইউ, এইভাবেই লিখি, ইফ ইউ হিট আইস, গলে যায়। তাইলে যদি তুমি বরফকে তাপ দাও তাইলে বরফ কি হয়? গলে যায়। তাহলে ইট মেল্টস, তাইলে বরফ গলে যায়। তাইলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা কি বললাম আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এরকম আমি তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কি জিরো কন্ডিশনালগুলো। এবার এরকম ভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন দেখলাম যে প্লান্টস ডাই, অর্থাৎ কি গাছগুলা কি গাছগাছারা মরে যায়। ইফ কিনা হইলে, যদি গাছারা কিনা হইলে গাছারা যদি পানি না পায়, তাই না? ইফ দে ডোন্ট গেট ওয়াটার, তার মানে যদি গাছারা পানি না পায় তাইলে কি গাছ মারা যায়। ক্লিয়ার? Okay, dear students, I hope you have understood well. Now I am giving you two sentences. Now you try to write the next part. I shall write the if clause and you will write the principal clause. আমি এখন দুইটি সেন্টেন্স দিচ্ছি যেগুলোর if clause লিখে দিব, তোমরা প্রিন্সিপাল ক্লজগুলোকে লিখবে, কেমন? If you stand in the rain, যদি তুমি বৃষ্টিতে দাঁড়াও, বাকিটা তোমরা লিখবে, কেমন? এরপরে আমি আরেকটা সেন্টেন্স লিখি, if the sun sets, বাকিটা তোমরা লিখবে, কেমন? প্রথম সেন্টেন্সটা হচ্ছে যদি তুমি বৃষ্টিতে ভিজো তাইলে বাকিটা কি হবে? প্রিন্সিপাল ক্লজটা তোমরা লিখো। আর দ্বিতীয় হচ্ছে ইফ দ্য সানসেট, যদি সূর্য ডুবে, বাকিটা কি হবে? এরপরে প্রিন্সিপাল ক্লজটা তোমরা লিখো, ঠিক আছে? ওকে, I hope you have written the principal clauses. Now I am going to discuss with you about first conditional. Now look at the whiteboard. First conditional. ফার্স্ট কন্ডিশনাল। সর্বপ্রথম আমরা লিখে নিই যে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারগুলো। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ অথবা কি আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার আমরা জানলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই প্রিন্সিপাল ক্লজটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আমি ইফ ক্লজটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি, যেমন ইফ ইউ ওয়াক ফাস্ট, অর্থাৎ কি হলো? যদি তুমি দ্রুত হাঁটো, তাইলে পরেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স না? তাইলে যদি তুমি দ্রুত হাঁটো তাইলে কি তুমি ট্রেনটা পাবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা
সর্বপ্রথম লিখবো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন, তাই না? তাহলে ইফ ইউ ওয়াক ফাস্ট, যদি তুমি দ্রুত হাঁটো তাইলে তুমি ট্রেনটা পাবে, ইউ উইল গেট দ্য ট্রেন। তাইলে আমরা ইফ ক্লজটা লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা প্রিন্সিপাল ক্লজটা লিখলাম কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, একইভাবে যদি আমি আনলেস দিয়ে লিখি তাহলে কি হয় দেখো, যেমন আনলেস ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ অর্থ কি, যদি তুমি শারীরিক ব্যায়াম না করো তাইলে আনলেস যুক্ত যে ক্লজটা সেটা কি নেগেটিভ বোঝায়, তাই না? আনলেস দা নেগেটিভ বোঝায়, তাই না? যদি তুমি শারীরিক ব্যায়াম না করো তাইলে কি হবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আমরা যদি নেগেটিভ সেন্টেন্স লিখি তাইলে হইতে পারে যে তুমি সুস্থ থাকতে পারবে না, এরকম না? তো এখন এই বাকি সেন্টেন্সটা আমরা যা লিখি সেটাই হবে, তাই না? তাইলে যদি তুমি শারীরিক ব্যায়াম না করো তাইলে তুমি কি অসুস্থ হয়ে যাবে, তাহলে ইউ উইল বি ইল, তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আসলে আরো সেন্টেন্স লিখি, যত এক্সাম্পল বাড়াই লেখা যায় ততই তোমরা বেশি শিখতে পারবে। আরেকটা আমি সেন্টেন্স লিখি, তারপরে তোমাদেরকে আবার আমি লিখতে দিব। যেমন নাম্বার 3, ইফ দে প্লে ওয়েল, যদি তারা ভালো খেলে তাইলে কি তারা ম্যাচটা জিতবে, তাই না? তো যদি তারা ভালো খেলে তাইলে তারা ম্যাচটা গিয়ে আমরা লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাইলে দে সাবজেক্ট লিখলাম আমরা দে, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে উইল, এরপর হচ্ছে উইন দা ম্যাচ, যদি তারা ভালো খেলে তাইলে কি তারা ম্যাচটি জিতবে। ইফ ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরবর্তী ক্লজটা আমরা কি লিখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আমি আরেকটি সেন্টেন্স লিখতে যাচ্ছি, যেটার স্ট্রাকচার এখানে আমরা লিখছিলাম যে ইফ অথবা আনলেস ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু এখন আমি লিখবো যে ইফ বা আনলেস ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কেমন? ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা এক্সাম্পল দিই, ইফ ইউ মেক এ প্রমিস, যদি তুমি প্রতিজ্ঞা করো তাইলে পরবর্তীতে আমরা কি লিখবো, যদি তুমি প্রতিজ্ঞা করো তাইলে তুমি প্রতিজ্ঞা রাখো। তাই আমি শুধু ইম্পারেটিভ সেন্টেন্স লিখে দিই এখানে, প্লিজ কিপ ইট। কেমন? প্লিজ কিপ ইট। তাইলে আমরা দেখলাম যে ইফ ক্লজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেটা কি লিখলাম আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আবার আমরা আরেকটা লিখি যে ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ট্রেন, যদি তুমি ট্রেনটা পেতে চাও তাহলে পরবর্তীতে আমি ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, তাইলে দ্রুত হাঁটো, তাই না? তাইলে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স লিখি তাইলে কি হবে সেটা দ্রুত হাঁটো, তার মানে কি ওয়াক ফাস্ট। হ্যাঁ, তাহলে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে লিখে দিলাম ওয়াক ফাস্ট। তাহলে আমার এবার স্ট্রাকচারটা আমার কি হলো যে ইফ ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তীতে আমরা যে প্রিন্সিপাল ক্লজটা সেখানে আমরা কি লিখতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লিখতে পারি। ওকে, এখন আমি এই ফার্স্ট কন্ডিশনালের আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যদি ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাইলে পরবর্তী ক্লজটি হবে যেমন সাবজেক্টের পরে আমরা লিখব মে অথবা ক্যান অথবা মাস্ট, অর্থাৎ মডেল ভার্ব দিয়ে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি এক্সটেনশন। ওকে, যদি যেমন আমি একটা এক্সাম্পল লিখি, যেমন ইফ দে প্র্যাকটিস রেগুলারলি, যদি তারা নিয়মিত প্র্যাকটিস করে তাহলে তারা অবশ্যই ভালো খেলবে, তাই না? তো পরবর্তী সেন্টেন্সটা আমরা লিখতে পারি সাবজেক্টের ঘরে কি লিখবো, এখানে আমরা মাস্ট বসাই দিব। কেমন? তাহলে তাহারা দিয়ে মাস্ট প্লে ওয়েল। এখন
এই যদি সেন্টেন্সটা আমরা আগের নিয়মে ফিউচার লিখতাম তাহলে কি হতো যে যদি তারা নিয়মিত প্র্যাকটিস করে তাইলে তারা দে উইল প্লে ওয়েল, যদি আমরা সেটা লিখতাম কি হইতো। আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে গ্রামারবিদদের কথা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সটা আছে মানুষের ঠোঁটের আগা থেকে, সেটার কোনো নিশ্চয়তা নাই। আর আমি যে মাস লিখছি সেটা কিন্তু একটা কি নিশ্চয়তা আছে যে তারা অবশ্যই কি ভালো খেলবে, কেমন। আবার আমরা যদি মে লিখি তাহলে কি হবে সেটা সম্ভাবনা বোঝায়। তাইলে এই যদি আমরা সেন্টেন্সটা আবার এইভাবে লিখি যে ইফ দে ট্রাই, যদি তারা চেষ্টা করে, তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি মে দিয়ে লিখি তাহলে কি হবে দে মে উইন। যদি তারা চেষ্টা করে তাইলে কি তারা জয়লাভ করতেও পারে। তো এখানে কিন্তু আসলে এই তারা চেষ্টা করে তাদের খেলার প্রতি প্রতিদিন এই অনুশীলন নেই, তারা নিয়মিত এক্সারসাইজ করে না, তারা চেষ্টা করবে, চেষ্টা করলে তারা ভালো খেলতেও কি পারে। আবার এখানে আরেকটা এটা হচ্ছে কি মানে তাদের সম্ভাবনা, তাই না, মেধা বুঝায় কি সম্ভাবনা, যে তারা যদি চেষ্টা করে তাহলে কি তারা ভালো খেলতে পারে। আবার আরেকটা কথা হচ্ছে যে তারা প্রতিদিনই প্র্যাকটিস করে, এখন যদি তারা চেষ্টা করে তাইলে তারা ভালো খেলতে পারে। তার মানে তাদের একটা দে হ্যাভ এবিলিটি টু প্লে ওয়েল। তাহলে এবিলিটি মানে সামর্থ্য যদি বোঝায় তাইলে সেটা কি আমরা কি করব, প্রিন্সিপাল ক্লজের মাধ্যমে আমরা সাবজেক্টের পরে কি বসাবো, ক্যান বসাবো। আমরা একই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে লিখি যে ইফ দে ট্রাই, যদি তারা চেষ্টা করে তাহলে আমরা লিখতে পারি যে দে ক্যান প্লে ওয়েল, তাইলে তারা ভালো খেলতে পারে। পূর্বের সেন্টেন্সটার মাধ্যমে ইফ ক্লজ যদি দে ট্রাই লেখা ছিল, কিন্তু সেটার মাধ্যমে বুঝাচ্ছে যে তারা আসলে নিয়মিত অনুশীলন করে নাই, তারা ভালো খেলতেও পারে। আর এখানে ইফ ক্লজটাতে বুঝাচ্ছে যে তারা হয়তো অনুশীলন করেছে, দে হ্যাভ এবিলিটি টু প্লে ওয়েল, তাহলে দে ক্যান প্লে ওয়েল মানে কি তারা খেলতে পারে, তাদের সামর্থ্য আছে। তাইলে এখানে ক্যানদা আমরা কি বুঝাইলাম, সামর্থ্য বুঝাইলাম, আর মেধা কি বুঝাইলাম, মেধা বুঝাইল পসিবিলিটি সম্ভাবনা। আর এখানে আমরা যে মাস্ট বসাইলাম সেটাতে কি বুঝাইল, এখানে মাস্ট বুঝাইল কি নিশ্চয়তা, তাই না। তো আমি এখন এই ফার্স্ট কন্ডিশনাল নিয়ে যে বিশদ আলোচনা করলাম, সেই ফার্স্ট কন্ডিশনাল থেকে তোমাদের নাও আই এম গিভিং ইউ 3 সেন্টেন্সেস। আই শ্যাল রাইট ডাউন অনলি দ্য ইফ ক্লজ এন্ড ইউ উইল রাইট দি প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমি ইফ যুক্ত ক্লজটাকে এখন লিখবো আর তোমরা বাকিগুলো তোমরা লিখবে। ওকে, খাতা কলম নাও, লিখো দেখি। জন if they eat more, বাকিটা কি হবে, যদি বেশি খায় তাহলে কি হবে। হ্যাঁ, আমরা আনলেস দিয়ে একটা লিখি, আনলেস the farmers get good seeds, বাকিটা কি হবে দেখি। হ্যাঁ, যদি কৃষকেরা ভালো বীজ না পায়। নাম্বার 3, if you take medicine, বাকিটা কি হবে তোমরা লিখো, কেমন। ওকে, dear students, you have completed your work. Now I am going to discuss with you about second conditional. এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কি নিয়ে, সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। আমরা আগে লিখি নিই যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ or unless plus past indefinite tense plus হচ্ছে এটা হবে সাবজেক্টের উপর হবে would, এরপরে হবে অথবা could অথবা should অথবা কি might প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি একটু বলিনি, B1 দিয়ে আমি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝাচ্ছি, কেমন। আসলে এটা কিন্তু এই ফার্স্ট কন্ডিশনালের মতোই, আমরা ওই যে এই ফার্স্ট কন্ডিশনাল এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে শ্যাল না বসা হবে শুড, উইল না বসা হবে কি উড, ক্যান না বসা হবে কুড, আর মে না বসা হবে কি মাইট। এটাই আমরা তোমরা যদি চেষ্টা করো যে ফার্স্ট কন্ডিশনালের
এই সেন্টেন্সকে আমরা সেকেন্ড কন্ডিশনালে রূপান্তরিত করব, তাইলে তোমরা ইফ ক্লজটাকে যেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ছিল সেটাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্স দিয়ে দিবে। আর এখানে যেখানে তুমি শ্যাল, শুড, উইল, উড বসাইতে, সরি, যেখানে তুমি শ্যাল, উইল, ক্যান, মে বসাইতে, এগুলা শুধু পাস্ট ফর্মগুলো তুমি বসাই দিবে। ওকে, এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন if we read the newspaper daily, এটা আমি পাস্ট ফর্ম বুঝাচ্ছি এখানে। যদি আমরা নিয়মিত খবরের কাগজ পড়তাম, তাইলে নিয়মিত খবরের কাগজ পড়লে আমরা কি হইতো, আমাদের নিয়মিত খবরের কাগজ পড়তাম, তাইলে আমরা সকল খবর আবার জানতাম, তাই না? তাইলে এখানে কি হবে, উই উড নো দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন, তাই না? তাহলে আমরা বিশ্বের তথ্য জানতাম। ক্লিয়ার? তাহলে আমরা ইফ ক্লজটা এখানে লিখলাম পাস্ট ইন্ডিফিনিট টেন্স, আর পরবর্তী ক্লজটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আমরা এক্সটেনশন বসিলাম। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স লিখিনি, যেমন ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, তাহলে কি আমি তোমার বাড়িতে যাইতাম, তাই না? অথবা আমি তোমাকে ভিজিট করতে যাইতাম, তাই না? তাহলে সাবজেক্টের পরে কি হবে, তাহলে আই লিখবো আমরা উড, এরপরে গো তোমার বাড়িতে, তাই না? ইয়োর হোম, তাহলে আই উড গো ইয়োর হোম। এখানে অর্থটা আসলে কি পাস্টের অর্থ প্রকাশ করছে নাকি আমরা ফিউচার অর্থ প্রকাশ করছে? আসলে সেকেন্ড কন্ডিশনাল দ্বারা এই ভবিষ্যতের এই কল্পনা বোঝায়, হ্যাঁ। আর সেকেন্ড কন্ডিশন কিন্তু এই 50% এই কন্ডিশন আমরা বলে থাকি, আর ফার্স্ট কন্ডিশনালকে আমরা 100% কন্ডিশনাল বলে থাকি, আর থার্ড কন্ডিশনালকে আমরা এই 0% কন্ডিশনাল বলে থাকি, হ্যাঁ। এখন কিভাবে এটা এই ফিউচারে বোঝায় আমি একটা গল্পের মাধ্যমে বলি। মনে করো এই তোমার নাম হচ্ছে আরাফাত, এখন তুমি হচ্ছে ক্লাস ক্যাপ্টেন, হ্যাঁ। তোমার পাশে বন্ধু রানা এই আগামী দিন স্কুলে আসবে না। এখন সে একটা দরখাস্ত লিখে তার ক্লাস টিচারকে দিল যে আগামী দিন সে স্কুলে আসবে না। তো তুমি তোমার এই ডান পাশের বন্ধু সালমানকে জিজ্ঞাসা করলা যে আগামী দিন এই রানা স্কুলে আসবে না কেন? তো সালমান বলল যে আগামী দিন তার বোনের বিবাহ, এই জন্য সে স্কুলে আসবে না। এখন তুমি মনে মনে বললা যে তুই আমার এত ভালো বন্ধু, আমার বামে বসে, সে আমাকে যদি দাওয়াত দিত তাহলে আমি তার বাড়িতে যাইতাম, তাই না? তাইলে কি সে যদি আমাকে দাওয়াত দিত তাইলে আমি তার বাড়িতে যাইতাম। তো এখন বলো তো দাওয়াতটা কি দেখি অতিথি চলে গেছে নাকি আগামী দিন? অবশ্যই আগামী দিন। তো এখন কেন আমরা 50% কন্ডিশন বললাম, তাই না? এখন আগামী দিন যে দাওয়াত সে দিবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আবার যে দিবে তাও কি নিশ্চয়তা আছে? তার মানে এখনো কিন্তু সে তোমাকে দাওয়াত দেয়নি, আবার কিন্তু দাওয়াত দেওয়ার সম্ভাবনা একবারে নাই, তাও বলা যাবে না। তার দাওয়াত দিতেও পারে আবার নাও দিতে পারে। এই জন্য আমরা সেকেন্ড কন্ডিশনালকে বলি কি 50% কন্ডিশন। আর এটা হচ্ছে কি ভবিষ্যতের কল্পনা। তোমার কিন্তু ভবিষ্যতের কল্পনা আছে যে যদি সে আমাকে দাওয়াত দিত তাইলে আমি কি যাইতাম। ওকে, এখন যদি আমি এই স্ট্রাকচারটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, অর্থাৎ যদি এই প্রিন্সিপাল ক্লজটাকে প্রথম দিক দিয়ে লিখি, তাইলে কি হবে, যেমন দি ফার্মার্স wouldn't get good crops, কৃষকেরা ভালো ফসল পেত না। তাহলে আমি এখানে আনলিস দিয়ে রেখে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে এখানে দেখো, আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আগে লিখলাম দি ফার্মার্স উড নট গেট গুড ক্রপস আনলেস, কৃষকেরা ভালো ফসল পেত না যদি না কি হবে বলো তো বাকিটা, যদি না সময় মতো বৃষ্টি হতো, অথবা যদি তারা ভালো বীজ না পেত, এরকম না?
তাহলে আমি যদি সেন্টেন্সটাকে লিখি আনলেস দেয়ার ওয়াজ রেইন ইন টাইম, কি হইল, যদি না সময় মতো বৃষ্টি না হতো, তাই না? আবার যদি এই সেন্টেন্সটাকে আমরা আনলেস না লিখি, যদি আমরা এখানে ইফ লিখি, তাইলে কি হয়, ইফ লিখলে তাইলে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ লিখতে হবে, তাই না? ইফ, তাহলে দেয়ার ওয়াজ নো রেইন ইন টাইম, যদি কি সময় মতো বৃষ্টি না হতো। তাইলে যদি আমরা প্রিন্সিপাল ক্লজটাকে প্রথমে লিখি, তাহলে আনলেস ক্লজটা কি পরবর্তীতে হবে। স্ট্রাকচারটা এভাবেই আমরা ঘুরিয়ে লিখতে পারি যে সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এরপরে কি ইফ অথবা আনলেস প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমি আরো কিছু সেন্টেন্স লিখি, তারপরে তোমাদেরকে আমি দিব। যেমন নাম্বার 2, ইফ ইউ রোড মোর, যদি তুমি বেশি লিখতে, তাইলে কি তোমার হাতের লেখা সুন্দর হইতো, তাই না? তাহলে কি লিখতে পারি আমরা বাকি সেন্টেন্সটা, তোমার হাতের লেখা, ইউর হ্যান্ড রাইটিং সাবজেক্ট ওর কি উড হবে না, উড বি ক্লিয়ার, সহজ লিখে, হ্যাঁ, তোমার হাতের লেখা ক্লিয়ার হতো, ঠিক আছে? তো একইভাবে আমি এখন তোমাদেরকে এই 2-3টা সেন্টেন্স দিব। এখন আমি ইফ ক্লজটা লিখবো আর প্রিন্সিপাল ক্লজটা তোমরা লিখবে। এখন আমি সেকেন্ড কন্ডিশনটাকে এই সেন্টেন্সগুলো দিব। ওকে, যেমন ইফ ইউ ওয়াটার দ্য ল্যান্ড, যদি তুমি জমিতে পানি দিতে, বাকিটা তোমরা লিখবে। কেমন, একবার আনলেস দিয়ে আমি একটা সেন্টেন্স লিখি, আনলেস ইউ ক্লিনড দ্য ফ্লোর, বাকিটা তোমরা লিখবে। যদি তুমি এই ফ্লোরটাকে পরিষ্কার না করতে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনে আমরা জানলাম যে ইফ ক্লজটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তীতে আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখে দিব, তাই না? আর এখানে আনলেস ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরবর্তীতে আমরা কি স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখে দিব। ক্লিয়ার? এখন আমি আসলে আলোচনা করতে যাচ্ছি যে যদি সেকেন্ড কন্ডিশনালের ইফ ক্লজটা যদি আনরিয়াল পাস্ট টেন্স হয়, তাইলে কি ব্যবহার হবে, তাই না? এখন আমি আলোচনা করব যদি ইফ ক্লজটি যদি আনরিয়াল পাস্ট টেন্স হয়, তাই না? তাহলে কি হবে, ইফ প্লাস আনরিয়াল পাস্ট টেন্স, তাহলে পরবর্তীতে ক্লজটা কি হবে, এটার মতোই হবে। কেমন, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান প্লাস কি এক্সটেনশন। আনরিয়াল পাস্ট টেন্স কোনগুলো, আনরিয়াল পাস্ট টেন্স কিভাবে গঠিত হয়, আমরা সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম লিখি, তাই না? আবার মূল ভার্বের পাস্ট ফর্ম তো ওয়াজ ওয়ার মূল ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, যদি এগুলা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যেখানে আমরা, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টের সাথে আমরা ওয়াজ বসাই আনরিয়াল পাস্ট টেন্সে, সেখানে আমরা বসাবো কি ওয়ার। ওকে, যেমন ইফ আই এর সাথে ওয়াজ বসার কথা, কিন্তু এখানে হবে কি ওয়ার। ইফ আই ওয়ার এ চেয়ারম্যান, তাইলে কি হবে, যদি আমি চেয়ারম্যান হইতাম, তাইলে আমি কি গরিবদেরকে সাহায্য করতাম, তাই না? তাইলে করতাম আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সহায়তা করতাম। এরকমই আর একটা সেন্টেন্স, যেমন মনে করে আমি লিখলাম যে ইফ আই ওয়ার লাইক ইউ, যদি আমি তোমার মতো হইতাম, বাকিরা তুমি কি লেখো, মনে করে তুমি লিখে নিলে যে আমি এই কাজটা করতাম না, তাই না? তাহলে আই কি হবে, উড নট ডু দিস ওয়ার্ক, আমরা এই কাজটি করতাম না। ওকে, I hope you have understood well about first conditional and second conditional. Now I am going to discuss with you about third conditional. এখন আমি
থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। At first, I am writing the structure of third conditional. Third conditional. Third conditional structure হচ্ছে if plus past perfect tense plus এসে সাবজেক্টের পরে হবে would অথবা could অথবা should অথবা কি might, এরপরে এই সবগুলোর সাথেই হ্যাভ, কেমন might have প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল প্লাস কি এক্সটেনশন। তাইলে পাস্ট থার্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পরের হবে সাবজেক্ট হবে would have should have might have ভার্বের পাস্ট পার্টিসিপাল প্লাস কি এক্সটেনশন। ওকে, এবার আমি একটা সেন্টেন্স লিখে নিই, যেমন ইফ মাদার হ্যাড কুকড রাইস, যদি মা ভাত রান্না করে থাকতো তাইলে কি বাকিটা কি হবে, আমি খেয়ে থাকতাম, তাই না? তাইলে এখন পরবর্তীতে আমরা কি লিখবো, সাবজেক্টের পরে কি লিখবো, উড হ্যাভ না, উড হ্যাভ ইটেন, তাহলে আমি খেয়ে থাকতাম। আমি এখানে আসলে একটু আলোচনা করা দরকার যে আমি সেকেন্ড কন্ডিশনের সময় বলেছিলাম যে থার্ড কন্ডিশনাল হচ্ছে কি 0% কন্ডিশন। তো কিভাবে, হ্যাঁ, এই সেন্টেন্সটা লিখছিলাম যে ইফ মাদার হ্যাড কুকড রাইস আই উড হ্যাভ ইটেন, যদি মা ভাত রান্না করে থাকতো আমি খেতাম। মনে করো তুমি আজকে স্কুলে আসছো, তোমাকে সব গ্লুমি দেখাচ্ছে, যে তোমার ক্লাস টিচার তোমাকে জিজ্ঞাসা করলো যে কি তোমার কি অসুস্থ মনে হচ্ছে, তুমি কি খাবার খাও নাই? তো তুমি বললা না আমি আসলে খাবার খাই নাই। তো কেন খাও নাই? কারণ মা অসুস্থ ছিলেন, মা ভাত রান্না করতে পারে নাই গত রাতে। হ্যাঁ, তাইলে তুমি বললা যে যদি মা ভাত রান্না করে থাকতো তাইলে আমি কি খেয়ে থাকতাম। তাইলে এখন তুমি তো স্কুলে আসার, মনে করো তোমার আম্মু রাত্রে রান্না করে, তুমি সকালে খুব ভোরে খেয়ে আসে ওরা, তোমার আম্মু রাত্রে অসুস্থ ছিল, রান্না করে নাই, তুমি এখন খেতে পারো নাই। তো এখন কি সম্ভাবনা আছে যে মা ভাত রান্না করে দিলে তারপর তুমি খাবে? তাহলে ওইটা অতীতে চলে গেছে যে মা ভাত রান্নাও করে নাই, তুমি খেতে পারো নাই। তার মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি, যদি মা ভাত রান্না করে থাকতো তাইলে আমি কি খেয়ে থাকতাম। ওকে, এই জন্য এটা হচ্ছে কি 0% কন্ডিশন। ওকে, আমি আরেকটা সেন্টেন্স লিখি যে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিয়ে থাকতে তাইলে কি আই উড হ্যাভ ভিজিটেড ইয়োর হোম, তাহলে কি যদি তুমি আমাকে দাওয়াত দিয়ে থাকতে তাইলে আমি তোমার বাড়িতে ভিজিট করে থাকতাম, তাই না? এখন আমি যদি এই সেকেন্ড কন্ডিশনের মতো এইটাকে আমি একটা গল্পের মতো বলি যে তোমার বন্ধু গত 2 দিন পূর্বে স্কুলে আসে নাই। এখন তুমি তোমার আরেক বন্ধুকে বললা যে সে গত 2 দিন পূর্বে স্কুলে কেন আসে নাই? তো সে বলল যে তার বোনের বিবাহ ছিল, এই জন্য সে স্কুলে আসে নাই। তো তুমি এখন তার কাছে বললা যদি সে আমাকে দাওয়াত দিয়ে থাকতো তাইলে আমি কি তার বাড়িতে যাইতাম। এখন 2 দিন পূর্বে বিয়ে হয়ে গেছে, এখন কি তার দাওয়াত দেওয়ার সম্ভাবনা আছে? আর তুমি কি যাওয়ার কোনো সম্ভাবনা এখন আর আছে? নাই। এই জন্য এটাকে আমরা বলি কি 0%। ওকে, থার্ড কন্ডিশনটা এই জন্য আমরা বলে থাকি 0%। তো আমি এখন এই তোমাদেরকে এই থার্ড কন্ডিশন দিয়ে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেটাকে চেষ্টা করে। হ্যাঁ, ইফ ইউ হ্যাড ওয়াকড ফাস্ট, এখন বাকিটা তোমরা দেখো দেখি। আর একটা সেন্টেন্স লিখি, আনলেস ইউ হ্যাড গট আপ আর্লি, বাকিটা তোমরা দেখো, ঠিক আছে? Okay, I hope you have tried and completed the sentences. Now, I am discussing with you in lieu of
if or unless another conjunction may be used. এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি যে ইফ অথবা আনলেস, ইফ ক্লজের মধ্যে ইফ অথবা আনলেস ব্যবহৃত না হয়ে এই সেন্টেন্সটার শুরুতে হ্যাড বসতেও পারে, অথবা প্রোভাইডিং উইথ বসতে পারে, প্রোভাইডেড দ্যাট এগুলো বসতে পারে, তাই না? আমরা এরকমই কয়টা সেন্টেন্স লিখি, যেমন আমরা যদি হ্যাড তাকে লিখি হ্যাড হি কাম হেয়ার, এটা থার্ড কন্ডিশন হবে, কারণ এখানে ইফ বসানোর দরকার হয় না। যদি সাবজেক্টের পূর্বে হ্যাডটা বসে তাইলে এখানে ইফ বসানোর দরকার হয় না, তাইলে আমরা এটা থার্ড কন্ডিশন ধরে নিব, তাই না? এই যদি সে এখানে আসতো, তাই না? তাইলে পরবর্তীতে আমরা থার্ড কন্ডিশনের স্ট্রাকচার মতো আমরা কিনে লিখবো আই উড হ্যাভ, এই কি করতাম, আই উড হ্যাভ গিভেন হিম দ্য বুক, আমি তাকে বইটা দিয়ে থাকতাম বা দিতাম। ওকে, আবার এই ইফের পরিবর্তে এই মাঝে মাঝে আমরা প্রোভাইডিং উইথ অথবা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইড এইগুলো বসতে পারে। হ্যাঁ, ইফের পরিবর্তে আবার অন্য কিছু বসতে পারে, যেমন দে উইল হেল্প ইউ প্রোভাইডিং দ্যাট, ইফের পরিবর্তে এখানে প্রোভাইডিং দ্যাটও বসতে পারে, আবার প্রোভাইডেড উইথ এইটাও বসতে পারে। তাহলে এখানে এটা তুমি ধরে নিবা যে এটা হচ্ছে ইফ ক্লোজ, তার মানে প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড উইথও যদি বসে এটাকে ইফ ক্লোজ ধরে তুমি সেন্টেন্সটাকে করে ফেলবা। এখন এটা কি আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে না, তো পরবর্তীতে আমরা সেন্টেন্সটাকে কি লিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো। তো দে উইল হেল্প ইউ প্রোভাইডিং দ্যাট অর প্রোভাইডেড উইথ, তারা তোমাকে সাহায্য করবে যদি তুমি বিপদে পড়ো, তাই না? তাইলে যদি এখানে মনে মনে তুমি ধরে নাও ইফ ইউ ফল ইন ডেঞ্জার, যদি তুমি বিপদে পড়ো। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমি এখন যে কন্ডিশনালস গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলা তোমাদের নবম এবং দশম শ্রেণীতে এই কমপ্লিটিং সেন্টেন্সে একটা অংশ হিসাবে থাকে। হ্যাঁ, যদি তোমরা কন্ডিশনালগুলো ভালো করে জানো তাইলে এই নিয়মের যত কমপ্লিটিং সেন্টেন্স আছে সেই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা সম্পন্ন করতে পারবে। ওকে, এখন now I am giving you some sentences as your homework. I hope you will complete your homework properly. If you are not able to perform your homework properly, I shall help you in the next class. Okay, dear students, I hope you have understood well. Now I am giving you some sentences as your homework. You will complete your homework. If you face any problem, I shall solve these sentences in the next class. Okay, dear students, my suggestion is to you, you will stay your home and you will perform your homework. You will enjoy the classes from different media, and regularly you will also enjoy the classes from Songshore Television, Kishore Batayan and online media. If you will try, you will succeed. This is certain. And if you are lazy, you will not develop in life. Okay, thank you very much.